তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে বেশ বড় বড় নিউজ রয়েছে যেটা তোমাদের একদমই মিস করা উচিত নয়। তো প্রথম নিউজই হচ্ছে যে কালকের ফাইনাল বস রক আসতে চলেছে স্ম্যাকডাউনে, আর এটা রক নিজে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যানাউন্স করে দিয়েছে। তারপর ডাব্লিউডাব্লিউ এটা অ্যানাউন্স করে দেয় যে রক কালকের স্ম্যাকডাউনের এপিসোডে আসবে। তো কী হয়েছে, একদিন আগে আমাদের ফাইনাল বস রক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করে যেখানে সে একটা প্রোমো কার্ড করে। সেখানে আমরা দেখতে পাই যে সে বেশ কিছু ক্রিপ্টিভ কথা বলে, যেগুলো আমরা খুব একটা তো মাথার উপর দিয়ে যাচ্ছিলো, পরিষ্কার করে তো কিছু বলছিল না। সেখানে সে তার প্রোমোতে ডে 1-এর কথা বলে, তারপর সে বলে তার একটা অসম্পূর্ণ কাজ রয়েছে, সেটা তাকে কমপ্লিট করতে হবে, কিন্তু কী কাজ সেটা সে বলেনি। আর এটা নিয়ে আমি আমার চ্যানেলে কিছু বলিনি, কারণ হচ্ছে যে এর আগেও রকের কথা শুনে আমাদেরকে ঠকতে হয়েছে। আমরা রয়্যাল রাম্বলের সময় কী হলো দেখে নিলাম, তারপর ব্যাড ব্লাডেতে কী হলো দেখে নিলাম, সার্ভাইভার সিরিজে কী হলো সেটাও দেখে নিলাম, আর এখন রেসলম্যানিয়াতে তার আসার চান্স তো একেবারে নেই বললেই চলে। তো সেই জন্য আমি এটাকে সিরিয়াসভাবে নিইনি, কারণ এরকম করে ডাব্লিউডাব্লিউ আমাদের হাইপ তো মাথায় তুলে দেয় কিন্তু শেষ পর্যন্ত কিছু দেখতে পাই না। কিন্তু এখন ফাইনাল বস কালকে স্ম্যাকডাউনেতে আসছে। এবার কী করতে আসছে সেটাই বড় কথা। সে কি কোডির জন্য আসছে নাকি রোমানের জন্য আসছে? কারণ দেখতে গেলে কোডির ম্যাচ তো হবে এলিমিনেশন চেম্বার যে জিতবে তার সাথে, আর রোমানের ম্যাচ সম্ভবত সেথ রলিন্সের সাথেই হতে চলেছে, কারণ রাইভালরি তো সেরকমভাবে বিল্ড ডাব্লিউডাব্লিউ করে দিয়েছে। তো তাহলে রক কী জন্য আসছে? শুধুমাত্র কি রক এখানে ভাষণ দেওয়ার জন্য আসছে যে রোড টু রেসলম্যানিয়া শুরু হয়ে গেছে তাই জন্য? এমনটাও হতে পারে। রক কী জন্য আসছে তার জন্য আমাদের বেশি ওয়েটও করতে হবে না, কালকেরই আমরা সকালবেলা দেখতে পেয়ে যাব। এমনটা হতে পারে যে হয়তো আমরা খুব খুশিও হতে পারি বা ডিসঅ্যাপয়েন্টও হতে পারি, কারণ হয়তো দেখতে পেলাম যে রোড টু রেসলম্যানিয়ার হাইপ একদমই কমে গেছে। রক কয়েকজন লোক দেখছে, তাও স্ম্যাকডাউনটা কেউ দেখতে চাইছে না, কারণ স্ম্যাকডাউনে তো সেরকম কিছু নেই। তো সেই জন্যই হয়তো ডাব্লিউডাব্লিউ একটু রেটিংস বাড়ানোর জন্য বা বলতে পারো একটু রোড টু রেসলম্যানিয়ার হাইপটাকে বাড়ানোর জন্য হয়তো রককে নিয়ে আসছে। হয়তো রকের তরফ থেকে আমরা সেরকম কিছুই দেখতে পাবো না, রক হয়তো এসে ভাষণ দিল, প্রোমো কার্ড করলো আর চলে গেল। কারণ রেসলম্যানিয়াতে রকের আসার চান্স তো একটু কমই লাগছে আমার, সেরকমই তো নিউজ পাচ্ছি। আর এবার যদি এখান থেকে আমরা রকের কোনো রকম স্টোরি লাইন দেখতে পাই রেসলম্যানিয়াতে তাহলে তো খুবই ভালো হয়। এমনিতেই রেসলম্যানিয়ার হাল বেহাল হয়ে রয়েছে, তাই এবার রককেও যদি রেসলম্যানিয়াতে কোনোভাবে অ্যাড করা যায় তাহলে হয়তো কিছু একটু হাইপ বাড়তে পারে। তো হয়তো সেই জন্যই কালকের আমরা কালকে স্ম্যাকডাউনেতে হয়তো রক আসছে। তো দেখা যাক কালকে আমরা কি দেখতে পাই, আদৌ আমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে নাকি আমরা আবার বড় সড়োভাবে ডিসঅ্যাপয়েন্ট হতে চলেছি। আর তাছাড়া রক তো সেই এনএক্সটি শোতে যখন এসেছিল তখন বলেছিল যে সে ফ্যান্সদের চিন্তাভাবনার থেকে সবসময় 20 পা এগিয়ে থাকে। তো দেখা যাক রক আমাদের জন্য কি ভেবে রেখেছে। আর গোল্ডবার্গ তার ইন্টারভিউতে এটা বলে যে সে তার রিটায়ারমেন্ট ম্যাচের জন্য অলরেডি ট্রেনিং করা শুরু করে দিয়েছে, আর তার রিটায়ারমেন্ট ম্যাচ সম্ভবত ওই সামারের আশেপাশে হতে চলেছে। তো সামারের আশেপাশে তো ডাব্লিউডাব্লিউর একটাই বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়, আর সেটা হচ্ছে সামার স্ল্যাম। তার মানে হয়তো আমরা সামার স্ল্যামেতেই তার ফাইনাল ম্যাচ ডাব্লিউডাব্লিউতে দেখতে পেতে চলেছি। আর যেমনটা কিছুদিন আগে কার্লিটো এমনটা বলেছিল যে তার রিটায়ারমেন্টের হয়তো বেশি সময় বাকি নেই, আর তার শরীরেও জবাব দেওয়া শুরু করে দিয়েছে। তো এখানে সে তার রিটায়ারমেন্ট ম্যাচ নিয়ে একটা কথা বলে যে সে তার রিটায়ারমেন্ট ম্যাচে তার চুলটাকে বাজি রাখতে রাজি আছে, মানে সে একটা হেয়ার ভার্সেস সামথিং কোনো একটা ম্যাচ রাখতে চায়। যদি সে ম্যাচ হেরে যায় তাহলে সে টাকলা হয়ে যাবে। আর এখানে সে ডমডমের নাম নয়, যে বলে যে যদি ডমডমের সাথে আমার রিটায়ারমেন্ট ম্যাচ হয় তাহলে আমার হেয়ার ভার্সেস তার গোঁপদারির ম্যাচ হবে। মানে যদি সে ডমডমকে হারিয়ে দেয় তাহলে এখানে ডমডম ভাই আমাদের গোঁপদারি কেটে ফেলবে, আর যদি আমাদের ডমডম ভাই কার্লিটোকে হারিয়ে দেয় তাহলে কার্লিটো টাকলা হয়ে যাবে। তো এতে ডমডম ভাইয়ের খুব একটা কিছু যাবে বলে তো মনে হচ্ছে না, কারণ গোঁপদারি কেটে দিলে এক সপ্তাহের মধ্যে আবার উঠে যাবে। তো এখানে যদি ডমডম ভাইকে টাকলা করা হয় তাহলে একটু বেশি মজা লাগবে, কারণ গোঁপদারিতে তো খুব একটা কিছু যায় আসে না। তো কার্লিটো এখানে এইরকম একটা ইচ্ছা প্রকাশ করেছে। তো দেখা যাক এইটা ডাব্লিউডাব্লিউ অ্যাকসেপ্ট করে কিনা, আর আমরা কার এগেনস্টে তার ফাইনাল ম্যাচ দেখতে পাই। তবে এখন এটা এত তাড়াহুড়ো করার কিছু নেই, এখন একটু টাইম আছে, কারণ কার্লিটো এমন তো নয় যে 1 মাসের মধ্যে রিটায়ার হয়ে যাবে। তার এখনও কম করে 1 থেকে 2 বছর কিংবা 3 বছর তাকে আমরা আরও দেখতে পাবো। আর এরপরে একটা অনেক বড় নিউজ রয়েছে, সেটা রয়েছে আমাদের HBK শন মাইকেলসকে নিয়ে। শন মাইকেলস বেশ কিছুদিন আগে বলেছিল যে সে হয়তো ডাব্লিউডাব্লিউতে আবার রিটার্ন করতে পারে রেসলিং রিংয়ে, আর এখন সে বলেছিল যে তার ইচ্ছাও রয়েছে। এবার কী হয়েছে, এখানে শন মাইকেলস তার আরেকটা ইন্টারভিউতে এটা বলে যে তার মধ্যে এখনও 1টা কিংবা 2টো ম্যাচ বাকি রয়েছে, সে এখনও ডাব্লিউডাব্লিউতে আরও 1টা কিংবা 2টো ম্যাচ রেসল করতে পারে। তো তার রেসলিং রিংয়ে রিটার্ন করার পুরো ইচ্ছা রয়েছে। আর যা বুঝতে পারছি ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়ার যা হাল হয়েছে, মনে হচ্ছে বা শন মাইকেলসকেই আসতে হবে। ডাব্লিউডাব্লিউ যদি চায় তো তার রেসলম্যানিয়াতে একটা ম্যাচও বুক করতে পারে, কারণ সে তো লড়তে চায়, আর তার মধ্যে এখনও 2টো ম্যাচ লড়ার ক্ষমতা রয়েছে। তো দেখা যাক আমরা তার রিটার্ন দেখতে পাই কিনা। আর যেহেতু শন মাইকেলসের ইচ্ছা আছে তাহলে ট্রিপল এইচ এই ইচ্ছাটা পূরণ করেও দেবে, কারণ আমরা তো জানি যে ট্রিপল এইচ আর শন মাইকেলস বাস্তব জীবনে কত ভালো বন্ধু। তো দেখা যাক আমরা কবে শন মাইকেলসের ফাইনালে রিটার্ন দেখতে পাই, আর সে
কার এগেনস্টে তার ফাইনাল ম্যাচ রাসেল করে। আর দেখতে গেলে জন সিনার এখন ফেয়ারওয়েল ট্যুর চলছে, তো যদি জন সিনার সাথে তার আমরা একটা ম্যাচ দেখতে পেয়ে যাই তো সেটা খুবই ভালো হবে। আর কালকের ভিডিওতে তো আমি তোমাদের মাইকেল কোলের ইন্টারভিউ নিয়ে বলেছি, তো তার ইন্টারভিউ থেকে আরও কয়েকটা জিনিস আমরা নতুন জানতে পারছি। সেটা হচ্ছে যে এখানে সে ভিন্স ম্যাকম্যানের ব্যাপারে বলে যে ভিন্স ম্যাকম্যান যখন ডাব্লিউডব্লিউইতে ছিল তখন একটা ডিসিপ্লিন ছিল, সে পুরোপুরিভাবে সুপারস্টারদের কন্ট্রোল করতো, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হতো না, তো অতটাও বেশি ফ্রিডম দেওয়া হতো না। কিন্তু এখন কি হয়, এখন সুপারস্টাররা বহুত ক্যাজুয়াল হয়ে গেছে, যে যার ইচ্ছা মতো করছে, মানে খুব একটা কিছু কন্ট্রোল নেই। আর ভিন্স ম্যাকম্যানের একটা যে কন্ট্রোল ছিল, সেই ডিসিপ্লিনটা ছিল, সেই ডিসিপ্লিনটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সুপারস্টারদের একটু বেশি ছাড় দেওয়া হচ্ছে আগেকার থেকে, এখনকারের একদম পরিবেশ পুরোপুরি আলাদা। তো এইখান থেকে এটা বলে তো আমার মনে হচ্ছে যে মাইকেল কোল নিজেরই বিপদ বাড়াচ্ছে, কারণ এখানে মাইকেল কোল কোথাও না কোথাও এটা বলতে চাইছে যে ভিন্স ম্যাকম্যানের কিন্তু ডাব্লিউডব্লিউইর প্রতি একটা কন্ট্রোল ছিল, আর কোম্পানির যত সুপারস্টার রয়েছে তারা কিন্তু ভয় পেত ভিন্স ম্যাকম্যানকে, তারা ভিন্স ম্যাকম্যানকে বস হিসাবে মানতো আর ভয়ও পেত। কিন্তু কোথাও না কোথাও ট্রিপল এইচের কিন্তু সুপারস্টারদের প্রতি সেই কন্ট্রোলটা নেই, যে যা খুশি তাই করছে। আমরা সিএম পাঙ্ককে দেখতে পাচ্ছি আনস্ক্রিপ্টেড তাকে প্রোমো কাট করতে দেওয়া হচ্ছে, আর সে প্রোমোতে কন্ট্রোভার্সিয়াল কথা বলে চলে যাচ্ছে। আর তারপরে কোডি রোডস আর সিএম পাঙ্ককে রয়্যাল রাম্বলের আগে প্রোমো কাট করতে দেওয়া হলো, আর তারা কি অবস্থা করলো তো আমরা দেখেই নিলাম। তো এই জিনিসগুলো ভিন্স ম্যাকম্যান তো দিত না, ভিন্স ম্যাকম্যান শুধুমাত্র পল হেমান, জন সিনা এদের মতো সুপারস্টারদেরই আনস্ক্রিপ্টেড প্রোমো কাট করার পারমিশন দিত। আনস্ক্রিপ্টেড প্রোমো খুব ভালো জিনিস, আমরা এটা ভালো ফলও দেখতে পেয়েছি, অনেক প্রোমোতে আমরা ভালো ভালো মোমেন্ট দেখতে পেয়েছি যেগুলো শুধুমাত্র আনস্ক্রিপ্টেড প্রোমোর জন্যই সম্ভব ছিল। সুপারস্টাররা নিজে থেকে ক্রিয়েটিভ হয়ে এই কাজগুলো করেছিল, কিন্তু অনেক জায়গায় আমরা এর একটা খারাপ দিকও দেখতে পেয়েছি। ডাব্লিউডব্লিউই বলতে গেলে এখন সুপারস্টারদের একটু বেশি পরিমাণই স্বাধীনতা দিচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ যে এখন কি চলছে ডাব্লিউডব্লিউইতে, সুপারস্টাররা নিজেদের ইচ্ছা মতো আসছে যাচ্ছে, কারোর উপর কোনো কন্ট্রোল নেই। আর বিশেষ করে যে সমস্ত বড় বড় সুপারস্টার রয়েছে তারা তো একদম কোম্পানির বসের কথা শুনতেই চায় না। যেমন দেখেই নাও জন সিনার তো ফুল টাইমে আসার কথা ছিল, কিন্তু সে কি করছে, ফুল টাইমের কথা তো বাদই দাও, সে মাঝে সাঝে আসছে প্রিমিয়াম লাইভ ইভেন্টে, আর সে তার সিনেমার কাজই করছে। তো এটা কীরকম ফুল টাইমার হলো। আর তারপর রোমান রেন্সকে দেখে না, রোমান রেন্স আগে যদিও বা আসতো, এখন তো এটা দেখাই পাওয়া যায় না। সে 3 মাস ছাড়া একটা করে ম্যাচ রেসেল করে, আর তারপর তাকে আমরা আবার 3-4 মাসের জন্য হাওয়া হতে দেখতে পাই। তো এই জিনিসটা হচ্ছে কারণ ট্রিপল এইচের খুব একটা কন্ট্রোল নেই, ট্রিপল এইচ তাদেরকে কিছু বলে না, আর হয়তো বললেও সুপারস্টারটা শোনে না। সুপারস্টারদের একটু বেশি ফ্রিডম দেওয়া হয়েছে, কিন্তু ভিন্স ম্যাকম্যান যদি থাকতো তাহলে সুপারস্টারদের দিয়ে তার কাজ খুব ভালোভাবেই আদায় করে নিত, আর এত বেশি ফ্রিডম তো তাদের দিত না। তো এখানে কোথাও না কোথাও মাইকেল কোল এটা বলতে চাইছে যে আগের থেকে সিচুয়েশান বহুত লাইট হয়ে গেলেও কিন্তু ভিন্স ম্যাকম্যানের যে একটা বস বলে একটা যে প্রভাব ছিল, যে কোম্পানির বস সবার উপরে কেউ একটা আছে, সেই প্রভাবটা কিন্তু ট্রিপল এইচ খাটাতে পারছে না। মানে ট্রিপল এইচকে কেউ বস বলে মানেই না, আর তেমন কেউভাবে সিরিয়াসভাবে নেয় না। আগে যেমন সুপারস্টাররা কিছু করার আগে 10 বার ভাবতো, সে যত বড় সুপারস্টারই হোক না কেন, কারণ তার উপরে ভিন্স ম্যাকম্যানের একটা প্রভাব ছিল, ভিন্স ম্যাকম্যানকে তারা কোথাও না কোথাও ভয় পেত। কিন্তু সেই জিনিসটা আমরা ট্রিপল এইচের ক্ষেত্রে দেখতে পাই না। তো এটা শুধুমাত্র মাইকেল কোলের ইন্টারভিউ থেকে নয়, আমরা এর আগেও এই জিনিসটার প্রকাশ অনেক জায়গা থেকে দেখতে পেয়েছি, আর কোথাও না কোথাও মাইকেল কোলের এই কথাগুলো ভিন্স ম্যাকম্যানের পক্ষে আর ট্রিপল এইচের এগেনস্টে যাচ্ছে। তো দেখতে গেলে সময়ের কি পরিহাস, যখন ভিন্স ম্যাকম্যান ছিল তখন আমাদের মনে হতো যে ভিন্স ম্যাকম্যান এসব কি আলতু ফালতু কাজ করছে, আর যখন ট্রিপল এইচ ছিল ভাবলাম যে এবার হয়তো ভিন্স ম্যাকম্যান থেকে আমরা মুক্তি পেলাম, ট্রিপল এইচ হয়তো একদম খুব দারুণ ভালো ভালো জিনিস করবে। কিন্তু আজ আমরা বুঝতে পারছি যে ভিন্স ম্যাকম্যান আমাদের জন্য কী ছিল, সে কীভাবে ডাব্লিউডব্লিউইকে চালাতো। আর এই জন্যই হয়তো বলে যে আমরা একটা মানুষের কথা তখনই বুঝতে পারি যখন সে আমাদের থেকে দূরে চলে যায়, সেটা আমরা এখন বুঝতে পারছি। আর এর পরের নিউজ হচ্ছে আমাদের লোগান পলকে নিয়ে। লোগান পলের অপর নাম তো হচ্ছে কন্ট্রোভার্সি। তো এবার কী হচ্ছে যে লোগান পলকে ইজিপ্ট দেশ বা মিশর দেশ থেকে লাইফ টাইমের জন্য ব্যান করে দেওয়া হয়েছে, মানে সে আর জীবনে কোনো দিন ইজিপ্টে যেতে পারবে না। আর এটা লোগান পল নিজে তার পডকাস্টে বলেছে। আর এর আগে শুধুমাত্র এইখানে নয়, বরং লোগান পলকে জাপান আর ইটালি থেকেও ব্যান করা হয়েছিল। লোগান পল তো সব জায়গায় কন্ট্রোভার্সি করে বেড়ায়, আর যার ফলে তাকে প্রথমে জাপান আর তারপর ইটালি থেকে ব্যান করে দেওয়া হয়েছিল। আর এখন সেই লিস্টে আরও একটা দেশ জুড়ে গেছে, ইজিপ্ট। তাকে এই ইজিপ্ট থেকেও ব্যান করে দেওয়া হয়েছে। ইজিপ্টের সরকার তাকে আর এখানে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তো বুঝতেই পারছো লোগান পলের তো আর কিছু বলার নেই। লোগান পলকে এমনি বলা হয় না যে লোগান পলের অপর নাম হচ্ছে কন্ট্রোভার্সি, মানে যেখানে যাবে সেখানে কন্ট্রোভার্সি তো করবে। আর ইন্টারনেটে এখন কি করে বেড়াচ্ছে সে তো আমরা সকলেই কম বেশি জানি। আর কন্ট্রোভার্সি নিয়ে কথা হচ্ছে যখন, তখন আরও একটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে লোগান পল আর টিফনি স্ট্র্যাটনের। তো কী হয় যে টিফনি স্ট্র্যাটনকে লোগান পল তার ইম্পালসিভ পডকাস্টে ইনভাইট করেছিল, আর টিফনি স্ট্র্যাটন প্রথমে রাজিও হয়েছিল, কিন্তু কী হয় যে লাস্ট মোমেন্টে টিফনি স্ট্র্যাটন এখানে আসার জন্য বারণ করে দেয়, মানে ক্যান্সেল করে দেয়। সে বলে দেয় যে সে এখানে আর আসবে না,
আর যার জন্য টিফনি স্ট্র্যাটন আর ইম্পালসিভ পডকাস্টে আসেনি লোগান পলে। তো এই পর্যন্ত তো পুরোপুরি ঠিক আছে, কিন্তু এবারে যে আসল ঝামেলাটা হচ্ছে যে এটার পেছনে কারণ কি। কারণটা খুব সম্ভবত আমরা জানি, সেটা হচ্ছে যে এমনটা আমরা দেখতে পেয়েছিলাম যে রয়্যাল রাম্বলের সময় ব্যাক স্টেজেতে লোগান পল কী করছিল, যে টিফনি স্ট্র্যাটনের সাথে ফ্লার্ট করছিল, মানে বলতে পারো যে এটা পাতি বাংলা কথায় টিফনি স্ট্র্যাটনের উপর লাইন মারছিল। তো তখন কী হয় যে এটা লুডভিগ কাইজারের একদম পছন্দ হয়নি, হয়তো ব্যাক স্টেজেতে কিছু কথা কাটাকাটি হয়েছিল, সেটার আমরা একটা রুমার পেয়েছিলাম, কোনো নিউজ তো আসেনি, কারণ ব্যাক স্টেজের কথা খুব একটা তো বাইরে আসে না। তো এইটা আমরা দেখতে পেয়েছিলাম, আর হয়তো এটাই কারণ টিফনি স্ট্র্যাটনের এখানে এই ইম্পালসিভ পডকাস্টটা ক্যান্সেল করে দেওয়ার। তারপরে লোগান পল তো এক তো তার উপর লাইন মারছে, তার উপরে আবার তাকে পডকাস্টও ডেকেছে, আর এটা হয়তো লুডভিগ কাইজারের পছন্দ হয়নি। তাই শেষ মোমেন্টে লুডভিগ কাইজার হয়তো টিফনি স্ট্র্যাটনকে বলেছে যে তুমি ওখানে যেও না, তাই জন্য হয়তো টিফনি স্ট্র্যাটন এখানে তার অ্যাপিয়ারেন্সটা ক্যান্সেল করে দিয়েছে। তো এটা একটা অনেক বড় কারণ হতে পারে, কারণ দেখতে গেলে 2-2 করলে আমরা তো এটাই পাচ্ছি। আর শুধুমাত্র এইটা নয়, এখন টিফনি স্ট্র্যাটনের উপরে অনেকেরই নজর পড়ছে। কিছুদিন আগে আমরা রুমার এটা পেয়েছিলাম যে ব্যাক স্টেজে কী হয় যে জিওভানি ভিঞ্চি যে আছে, সেই জিওভানি ভিঞ্চি টিফনি স্ট্র্যাটনের উপর লাইন মারছিল, যার ফলে লুডভিগ কাইজারের সাথে জিওভানি ভিঞ্চির একটু প্রবলেম ক্রিয়েট হয়, একটু ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়, আর যার ফলে সেই কন্ট্রোভার্সির জন্য জিওভানি ভিঞ্চিকে ডাব্লিউডাব্লিউ এখান থেকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে রিলিজ করে দেয়। কারণ দেখতে গেলে ডাব্লিউডাব্লিউ গান্থারকে খুব ভালোভাবে পুশ করছে, লুডভিগ কাইজারকেও মোটামুটি ইউজ করে নেয়, তাহলে জিওভানি ভিঞ্চির সাথে কেন এরকম ব্যবহার করবে। তো জিওভানি ভিঞ্চির পুশ থেমে যাওয়া, তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে বের করে দেওয়া, এটা এই দিকে ইঙ্গিত দেয় যে সেই রুমারটা সত্যি ছিল। সে টিফনি স্ট্র্যাটনের ওপরে লাইন মারছিল, আর যার ফলে টিফনি স্ট্র্যাটন আর লুডভিগ কাইজার দুজনেই রেগে যায়, আর ট্রিপল এইচের কাছে তাকে নিয়ে কমপ্লেন করে দেয়, আর যার ফলে জিওভানি ভিঞ্চিকে বের করে দেওয়া হয়। তো দেখতে গেলে লোগান পল নয়, অনেকেরই নজর এখন টিফনি স্ট্র্যাটনের ওপর রয়েছে। আর লোগান পলকে বা কী বলবো, বাড়িতে বউ রয়েছে, বাচ্চা রয়েছে, আর এখানে টিফনি স্ট্র্যাটনের ওপরে জাল ফেলার চেষ্টা করছে। তো এইরকম আমরা মাঝে মাঝেই দেখতে পাই। যেহেতু লোগান পল জিওভানি ভিঞ্চির মতো খুব একটা ছোটোখাটো সুপারস্টার তো নয়, লোগান পলের একটা বড় স্টার পাওয়ার রয়েছে, তাই লোগান পলের ক্ষেত্রে বিপদ হওয়ার চান্সটাও একটু কম রয়েছে। লোগান পলের এগেন্সটে ডাব্লিউডাব্লিউ কোনো স্টেপ নেওয়ার আগে অন্তত হলেও দুবার ভাববে। আর টিফনি স্ট্র্যাটনের ব্যাপারে কী বলবো, ব্যাপারটা তো আমরা সকলেই জানি যে খাবার খোলা রাখলে তাদের তো মাছি ভন করবেই, খাবার সবসময় ঢেকে রাখা উচিত। এবারে খাবারের মালিকের দায়িত্ব যে সে খাবার খুলে রাখবে না ঢেকে রাখবে। তো তোমরা তো অনেক বুদ্ধিমান, তোমরা বুঝেই গেছো যে আমি কোন বিষয়ে কথা বলতে চাইছি, তো সেই বিষয়ে বেশি কথা না বলাই ভালো। যারা বোঝার তারা বুঝে গেছো, আর যারা বোঝেনি তাদের ভাই বুঝেও লাভ নেই। তোমরা ভাই একদম ঠিক আছে, এইসব আলতু ফালতু জিনিসে নজর দিয়েও লাভ নেই। তোমরা ডাব্লিউডাব্লিউ এনজয় করছো, ডাব্লিউডাব্লিউ এনজয় করো, বাকি যে সমস্ত কন্ট্রোভার্সি চলছে বাইরে সেগুলো তো চলতেই থাকবে। আর এটা নতুন নয়, এরকম আমরা আগেও দেখতে পেয়েছি ডাব্লিউডাব্লিউতে। তো চলো গাইজ, এই ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর একটা নতুন নিউজ ভিডিওতে।